You are watching the Bengal Fusion Social Network. নমস্কার বন্ধুরা, বেঙ্গল ফিউশন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আর একটা নতুন পডকাস্ট। আজকের বিষয়েও একটা মানসিক সমস্যা নিয়ে, কোনো মানসিক সমস্যা নিয়ে আলোচনা করব। আমাদের মধ্যে আছেন ডক্টর তন্ময় মিত্র, হেলথ সাইকোলজিস্ট। দীর্ঘদিন ধরে উনি চিকিৎসা করছেন, গবেষণা করছেন, প্রায় 30 বছরের ওপর। দেশে এবং বিদেশে অনেক পড়াশোনা করেছেন। ওনাকে নিয়ে এসেছি আজকে। একটা উল্লেখযোগ্য বিষয় নিয়ে আলোচনা করবো। আজকের টপিক আমাদের, সেটা বলছি। আমরা প্রায়ই দেখছি আজকে সমাজে বিভিন্ন জায়গায়, আমাদের চারপাশে আর কি, সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে। মানে স্বামী স্ত্রীর সম্পর্ক, নতুন বিয়ে হয়েছে, 1 মাসের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেল, বা এমনি রিলেশনশিপ আছে, তার মধ্যেও সম্পর্ক ভেঙে যাচ্ছে। এইটা কেন হচ্ছে? এইটার মধ্যে তো নিশ্চয়ই একটা কোনো কারণ আছে। এতটা কি আগে দেখা যেত, বা এখন কেন বেশি দেখা যাচ্ছে? এই নিয়ে তন্ময়দা কি মনে হয়? এই সম্পর্ক ভেঙে যাওয়া, নতুন বিয়ে হচ্ছে কিন্তু কিছুদিন পরেই ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, লিভ টুগেদার আছে, কিছুদিন পর ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, সেই নিয়ে অশান্তি চলছে, বা নানান সমস্যা আজকে। এইসব নিয়ে একটু তুমি কতগুলো কথা বলবো আর কি। ঠিক রবিন, খুব দরকারি একটা বিষয় এখনকার দিনে। আমরা সবাই জানি আমাদের যা ভারতীয় সংস্কৃতি, সেখানে দাঁড়িয়ে আমাদের ছিল যে এটা একটা এমন সম্পর্ক যা বিয়ের সময় সেই মন্ত্র পড়ে করা হয় এবং অবিচ্ছেদ্য সম্পর্ক। আমরা এরকম ভাবেই ভাবতাম। 7 পাকে বাঁধা, সাক্ষী রেখে বিয়ে করা, একদম এত খুব দারুণ একটা ব্যাপার। সেখানে তার হওয়ার পর কিছুদিন পরে জাঁকজমক করে বিয়ে হচ্ছে, খরচপাতি হচ্ছে, সবকিছুর পরে একদম যাচ্ছে, একদমই। এবং সেটা প্রত্যেকটা সমাজের স্তরে, প্রত্যেকটা ঘরে ঘরে, সব জায়গাতেই কম বেশি কিন্তু এটা এসে যাচ্ছে। কোথাও হয়তো কোনো সমাজে একটু কম, কিন্তু আসছে এবং বেশ বড়ভাবেই আসছে অনেকটা। কিন্তু আমি বলবো যে এর জন্য কয়েকটা জিনিস আছে। আমাদের মনস্তাত্ত্বিক কারণগুলো আমাকে যদি একটু ব্যাখ্যা করেন। হ্যাঁ, অর্থ সামাজিক অবস্থার একটা ব্যাপারটা, অবস্থান, তার একটা জায়গা আছে। আমাদের যে জায়গাটা আমরা যেটা নিয়ে বেশি দেখি এখন, সেটা হচ্ছে মনস্তাত্ত্বিক জায়গাটার যেটা, সেইটা কিন্তু আমার মনে হয় যে আমরা কিছুটা হলেও আমরা দেখছি যে এটা কিন্তু খানিকটা দায়ী এই অবস্থাগুলোর জন্য। দেখো, আমাদের এখনকার সময় তুমি যদি ভাবো, ছোটবেলার থেকে একদম ছোটবেলায় বাচ্চাকে শেখানো হচ্ছে, দু একটা কথা বলে দিই এই প্রসঙ্গত। বাচ্চা যখন স্কুল থেকে ফিরছে, বাচ্চা মা জিজ্ঞেস করছেন, তোকে টিফিন দিয়েছিলাম, খেয়েছিস? বাচ্চা বলছে যে হ্যাঁ খেয়েছি। পুরোটা খেয়েছিস তো? না, আমি আমার বন্ধুকে একটু দিয়েছিলাম। কিন্তু এখন কিন্তু বাড়িতে তাকে শেখানো হচ্ছে, বাড়ির যে গুরুজন তিনি বলছেন যে টিফিনটা কেন ওকে দিয়েছিস? টিফিনটা তো তোকে খাওয়ার জন্য দিয়েছিলাম, দিস না। এইবার এই যে জায়গাটা তৈরি হলো, এটা কিন্তু একটা অদ্ভুত জায়গা। অর্থাৎ বাচ্চাটা কিন্তু শিখছে, ব্যারিয়ার তুলে দেওয়ার একটা অভ্যাস তৈরি হয়ে যাচ্ছে। সে আর করছি না, করাটা আমাকে করতে হয় না, করাটা উচিত না, তাকে শেখানো হলো। এটা কিন্তু হোমওয়ার্ক সেখানেও, আমার পরীক্ষায় আমার খাতা দেখে কেউ যেন লিখতে না পারে সেখানেও, এবং পরবর্তী সময় আমার নিজের বাড়ির ভাই বোন, তার মধ্যেও কিন্তু এই জায়গাটা সমস্যা তৈরি করছে। অর্থাৎ বাবা একটা জিনিস কিনে নিয়ে এসছেন, পুজোর সময় একটা জামা বা কিছু, হ্যাঁ, তাকে হয়তো বলা হচ্ছে যে আচ্ছা তোমার এই ভাই আসবে বেড়াত পুজোর সময়, তাকে দেয়া হবে, কিন্তু সেখানে কিন্তু আপত্তি হচ্ছে। মা বলছেন যে না না, কেন, এটা ওর না, ওর তো একটা জামা হয়েছে বাড়িতে, তাহলে আবার কেন? না থাক না, ও আবার আর একটা জামাও থাক। এইভাবে তৈরি হয়ে যাচ্ছে আমাদের এই ভিত্তিগুলো, যে জিনিসটা আমরা পরবর্তী সময় আমরা দেখছি সব আমার, সবকিছু আমার, সেখানে আমি কাউকে কিছু দিতে রাজি নই। আমরা কিন্তু এই জায়গাটা, আমরা যারা এই মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো নিয়ে আলোচনা করি, দেখি, তাদের সামনে কিন্তু এই রিফ্লেকশনগুলো কিন্তু আমরা খুব বেশিভাবে দেখছি। এবং অবাক হয়ে যাবে যে একটা অল্প বয়সী ছেলে বা মেয়ে, তাকে যেভাবে আস্তে আস্তে শিখিয়ে দেওয়া হচ্ছে যে সবটাই তোমার, এর বাইরে কোনো কিছু নয়, কোনো কিছু নিয়ে ভাবনা চিন্তা করার দরকার নেই। একটা কথা তোমাকে বলি রবিন, আমার কাছে যখন কোনো অল্প বয়সী বাচ্চা আসে, আমি কথায় কথা তাকে জিজ্ঞাসা করি যে তুমি এই পুজোর ছুটির সময় বা গরমের ছুটির সময় তোমার কোনো আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে একটু দু একদিন থাকো? এখনকার দিনে, আমি কয়েক বছর ধরে দেখছি, কিন্তু উত্তরগুলো সবসময় আসে না। এবং যখন আমি জিজ্ঞেস করি কেন, তারা হয়তো ঠিক মতো বলতে পারছে না। বাবা মাকে যখন একই প্রশ্ন করছি, বাবা বলছে না, আমাদের সেরকম কেউ নেই। অর্থাৎ আমরা যেমন ছোটবেলায় দেখতাম পিসির বাড়ি মাসির বাড়ি গিয়ে থেকে আসা, 5 দিন হোক 7 দিন হোক,
আরো বেশি দিনও আমরা থেকেছি কোনো কোনো সময়, সেই ব্যাপারটাই কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। কিন্তু তার মধ্যে আমার একটা মনে প্রশ্ন জাগলো যে এটা তো আমরা দেখছি, ধরুন এখন দেখছি, বিগত 10 বছর ধরেও হয়তো আমি দেখছি এরকম হচ্ছে। তার মানে যিনি এটা করছেন, আমি কথা করে মিস্টার এক্স বা মিস্টার ওয়াই বা মিসেস ওয়াই, তিনি তো যে তার ছেলে মেয়েকে শেখাচ্ছেন জিনিসটা, তার মনের মধ্যে এই বিষয়টা তাহলে এলো কেন? তার মানে তার মধ্যে এই সেপারেশনটা তার মনের মধ্যে এলো, সে তার পরবর্তী প্রজন্মকে এটা শেখালো। সে কি আগে তার শিকার হয়েছে? তাহলে এই তার মনের মধ্যে জন্ম নিল কি করে এই জিনিসটা? সংকীর্ণতা দেখো, এই সংকীর্ণতা, হ্যাঁ, এই শব্দটাই, হ্যাঁ, এই ধরনের জিনিস কিন্তু আমরা আসে পরিবেশ থেকেও নিই আমরা, কখনো কখনো কিছু কিছু সময় হয়তো এটা জেনেটিকও, এবং কিন্তু এই জায়গাটাতে এসে পড়ছে যখন আমি, যারা বড় হয়ে গেছেন তাদের থেকেও না আমি দেখছি এই পরবর্তী জেনারেশন যাদের নিয়ে আমরা ভাবছি যে সম্পর্ক ভেঙে যাচ্ছে, এই ছেলেটার যে একটা 25 বছর বয়সের ছেলের ছোটবেলা থেকেই সে নিজেকে নিয়েই বাঁচতে শিখেছে। ওই আমরা সেই বলেছিলাম না, স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে সে কখনো সেখানে বাঁচিতে, কিন্তু সেই জিনিসটা কিন্তু এখন আর হয় না। এখন এইবার যখন হচ্ছে দুজনে এক জায়গায় হলো, প্রতিটা ছোট ছোট জিনিস নিয়ে আমাদের কাছে প্রচুর আসে। আমি বোধহয় প্রত্যেক সপ্তাহে অন্তত একজন দুজন করে দেখি যাদের কিন্তু এই সম্পর্কের সম্পর্কের সমস্যা নিয়ে আমাদের কাছে থেকে বড় কথা সমস্যা একটা তৈরি হচ্ছে। এখানে ছোট ছোট জিনিস, বিছানার কোন দিকে কে শোবে, সেইটা নিয়ে সমস্যা। তুমি ওটা করছো, আমি এটা করব, আমি এটা করব না, ওটা করছি না, জানলা খোলা থাকবে কিনা, এসি কতক্ষণ চলবে, এইটা নিয়ে সমস্যা। তার মানে কে গরম জল দিয়ে আগে চান করবে সেটা নিয়ে সমস্যা, জামা কাপড় কে কোথায় রাখছে সেটা নিয়ে সমস্যা। হ্যাঁ, এবার তুমি দেখো যে আমরা ভাবতাম যে এই জিনিসগুলো হ্যাঁ হতে পারে না, কি এই জিনিসগুলো কিছু সমস্যা তৈরি করতে পারে কখনো, কিন্তু আমরা ভাবতাম যে এই সমস্যাগুলো সহজেই কিন্তু নিজেদের মধ্যে কোনো অ্যাডজাস্টমেন্ট আলোচনা করেই হোক বা নিজেরা ঠিক করে নিয়েই হোক করে নেওয়া যায়। তার জন্য দৌড়ে আসতে হচ্ছে কিন্তু এখন সাইকোলজিস্টের কাছে, যে আমরা সমাধান করতে পারছি না। আসলে আমি আমার জায়গাটার থেকে এক পাও এগোতে বা এক পাও নড়তে রাজি নই। তার মানে ইগো হচ্ছে প্রথম কারণ। নো কম্প্রোমাইজ সিচুয়েশন কেন আসছে জানি না, মানে আমার দেখতে খারাপই লাগে। আমি দেখেছি অনেকের, আমার বন্ধুদের মধ্যেও দেখেছি, মানে বন্ধু মানে একটু নিচু কম বয়সী ছেলেদের, আমাদের বন্ধুদের মধ্যে এখনো পাইনি, কিন্তু এটা তো মানে একটা প্রজন্মের পরে কি এটা বেশি বেড়ে গেছে মনে হচ্ছে? আমি প্রজন্মের দোষ দেবো না, তবে আমি এটা বলবো যে এই যে বলছিলাম ইনফ্লেক্সিবিলিটি, এটা কিন্তু বাড়ছে। আমি ঠিকই বলছি, আমি দেখিনি বলে অন্য কেউ দেখেন, আগেও হয়তো ছিল, কিন্তু এখন যেটা আমরা অনেক বেশি ভাবে দেখছি। এবং আরেকটা কি জানো তো, ধরো খুব সাধারণ আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আমরা দুজনেই তো চাকরি বাকরি, এখনকার দিনে দুজনেই চাকরি বাকরি করছি, ঠিক আছে, দুজনের বিয়ে হলো। এইবার দেখা গেল যে ছেলেটি বা মেয়েটি তাকে আরেক জায়গায় যেতে হবে, তার অফিসের প্রয়োজনে তাকে বলা হচ্ছে যে তাকে আরেক জায়গায় ট্রান্সফার বলি বা যাই বলি না কেন, অন্য জায়গায় অন্য শহরে যেতে হবে। কে যাবে? এবার কথাটা দাঁড়াচ্ছে এরকম যে আরেকজন কিন্তু সেইটা ইয়ে করতে রাজি না, সে কিন্তু বলছে যে না তুমি চাকরি ছেড়ে দাও, তুমি ওখানে যাবে না। হ্যাঁ, এটা কিন্তু খুব সহজ ডিসিশন নয় কিন্তু। অর্থাৎ এই যে জায়গাগুলো, ফ্লেক্সিবিলিটির জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু সাংঘাতিকভাবে এসে যাচ্ছে। আমি যেটা বলবো যে আমরা যেন অনেক বেশি নিজের কথা ভাবতে শুরু করছি। বিবাহ এমন একটা জিনিস, বিয়ে এমন একটা জিনিস যেখানে কিন্তু আমাদের দুজনের ব্যাপার আছে, আমাদের দুজনকেই কিছু ছাড়তে হবে। কিন্তু দুজনে যদি আমরা দুজনেই ভাবি যে আমরা কিছুই ছাড়বো না, শুধু আনন্দটাই আমাদের দুজনের হবে, সেটা কিন্তু কখনো হয় না। এইটাই মানে ছাড়তে গেলেই যেন অসুবিধা হয়, এটা ছাড়তে গেলে ভীষণ অসুবিধার জায়গা। এবং দুজনে মিলে আনন্দ করছি, কিন্তু যেই আমাদের কিছু ছাড়ার জায়গা আসছে বা দুজনের কোনো কম্প্রোমাইজের জায়গা আসছে, তখনই মনে হচ্ছে যে না আমি করবো কেন, আমি তো করতে রাজি না, ও করুক। একটা ইগো। মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটা কোথায় একটা লেখা পড়ছিলাম এই সোশ্যাল মিডিয়ায়, যে ইগোটাকে যদি আমি একটু বাদ দিয়ে যদি একটু ওগো বলে ডাকি, একদম ওগো বলে ডাকি, ওগো শুনছো, আগেকার দিনে শোনা যেত, একদম, তাহলে কিন্তু সব সমস্যা মিটে যেতে পারে। মানে চেষ্টা একটা প্রথম পদক্ষেপ হতে পারে, একদম, তাই না? একেবারেই। কিন্তু তুমি যে কথাটা বললে এটা কিন্তু আমিও অন্য ভাষায়, এই ভাষায় নয় না, কিন্তু আমরা বলি যে যদি আমরা একজন আরেকজনের দিকে একটু মানে বুঝবার চেষ্টা করি, তার দিকে একটু সহানুভূতির জায়গাটা বাড়িয়ে দিই, হাতটা বাড়িয়ে দিই, তাহলে কিন্তু এই সমস্যাটা মিটে যেতে পারে। জটিল সমস্যা তৈরি হয়। দেখো আমি তোমাকে বলি রবিন, নাক ডাকছে বলে ডিভোর্স হয়ে যাচ্ছে, আমরা এগুলো আগে শুনে হাসতাম আমাদের ছোটবেলায়, হয়তো এখানে হচ্ছে
এখন আমি আমার কাছে আসা অন্তত আমি মনে করতে পারছি 1 বছরে অন্তত দুজনকে আমি দুটো আলাদা পেয়েছি, আমি কাপলকে পেয়েছি যেখানে কিন্তু এটা একটা বড় সমস্যা, এবং তারা ভাবছেন যে মানে ব্যাপারটা এরকম যে একজনের নাক ডাকে, আরেকজন সেটা পয়েন্ট আউট করছেন বারবার, কিন্তু আরেকজন বলছেন না আমার কিছু করার নেই, আমি নাক ডাকবো এবং আমি অন্য কিছু করব না। মানে ব্যাপারটা হচ্ছে, এবং আরেকজনও যিনি তিনি কিন্তু মেনে নিতে রাজি নন না, যে না এই নাক ডাকাটা আমাকে মেনে নিতে হবে। মানে দুজনেই ইনফ্লেক্সিবল, দুজনের জায়গায় যেখান থেকে দাঁড়িয়ে ওই রকম একটা জায়গা চলে আসে। অথচ নাক ডাকা নিয়ে একটা এখন ডিফারেন্ট চিকিৎসা বেরিয়ে গেছে, এখন ভালো চিকিৎসা বেরিয়ে গেছে, তার অনেক রকম ট্রিটমেন্ট আছে, নাক ডাকার সমস্যাও মিটে যায়। আমরা ঠিক সেটাই তাদের বোঝালাম যে একটা স্লিপ টেস্ট করানোর জন্য, এবং তারপরে মেশিন এখন বেরিয়ে গেছে, কিন্তু না তারা কিন্তু সেই জায়গাটাতে আসতেই রাজি নন। একজন বলছেন আমি কেন করাবো, আরেকজন বলছেন ও যদি সেখানে। এবার তুমি যেটা বলছিলে যে হ্যাঁ সত্যি, যদি আমরা এইভাবে দুজনের কাছে পাশাপাশি না থাকতে পারি, তা এটা কিন্তু একটা সহজ সমস্যার জায়গা, যেটা আমি বলছি কিছু অন্যরকম সমস্যা, মানসিক সমস্যার জায়গা থাকতে পারে হয়তো, অর্থাৎ মানসিক সমস্যার জায়গা থেকে কিছু অন্য সমস্যা তৈরি হচ্ছে। কিন্তু এই যে ব্যাপারটা, এই যে আমাদের প্যাটার্ন এসে যাচ্ছে যেখানে আমরা ইনফ্লেক্সিবল, আমরা ভেবে নিচ্ছি আমি এক কণাও ছাড়বো না, বিয়ে করছি কিন্তু তার মানে আর অন্য কিছু নয়, আমি আমার স্পাউস যাকে বলি ইংরেজিতে, আমার স্বামী বা স্ত্রীর, তার বাড়ির কেউ আমার নয়, আমার শ্বশুর শাশুড়ি বা অন্য কিছু তাদের প্রতি আমার কোনো দায়িত্ব বর্তায় না। হ্যাঁ আমি বিয়ে ওকে করছি, ঠিক আছে, ওর সঙ্গে ঘুরবো, ওর সঙ্গে বেড়াবো, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি কারোর শরীর খারাপ হলে তাকে আমি দেখবো না। আমি দুদিকেই বলছি, মেয়ের কথা বলছি বা ছেলের কথা বলছি। তাহলে কিন্তু ব্যাপারটা কি সত্যি দাঁড়ায়, সেই সমস্যাটা কিন্তু হচ্ছে আমাদের এখনকার ইয়েতে। আমরা কিন্তু দেখছি বারবার যে প্রধান কমপ্লেনটা উঠে আসছে যে ডাক্তারবাবু আমার বাবার প্রচন্ড শরীর খারাপ হয়েছিল, হসপিটালে ভর্তি হয়েছিল, ও কিন্তু একদিনও যায়নি। এবার সেই জায়গাটা কিন্তু দেখো, আমরা বন্ধনটা সেখানেও ঢিলে আছে, এবং আরেকটা জিনিস দেখছি, বিশ্বাস এবং আস্থাটাও ক্রমশ মানে ফিকে হয়ে থাকে, এই নিয়ে সম্পর্ক চলে। বিশ্বাস আস্থার ব্যাপারটাও আমি যেটা আলোচনা করিনি, এটা তুমি যেটা বলছো এই দিকটা আমি আলোচনা এখনো করিনি, এটা আমি সাধারণভাবে এটা বললাম। এটা মনে হয় আমাদের আরেকটা পুরোপুরি আরেকটা আমরা আলোচনা করব, যে যেখানে আমাদের বিশ্বাসের জায়গাটা, বিশ্বাস আর অবিশ্বাস পিঠোপিঠি, এই দুটো জায়গাতে একটা ভালো সমস্যা, এটা আমরা করতে পারি। এটা আমরা কিন্তু আমার মনে হয় আমরা একটা আলাদা এপিসোড করব, যেখানে আমাদের এই সম্পর্কের মধ্যে বিশ্বাস অবিশ্বাসের জায়গা থেকে কিভাবে সমস্যা তৈরি হয় আমরা প্রতিদিন দেখি, আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে বলি বা এমনি তো চারদিকে দেখতেই পাচ্ছি। এটা কিন্তু আরেকটা জায়গা। ঠিক আছে, তাহলে এটা একটা তুলে রাখছি। তবে আরেকটা শেষ কথা বলি, ধরো মানে সবাই এখন আমরা বেঁচে আছি এইভাবে, তার মধ্যে অনেকেই তো হয়তো অলরেডি ডিভোর্স হয়ে গেছে, তারাও তো আমাদের যে অনুষ্ঠান দেখে, তাদের পরবর্তী জীবনে যেতে গেলে তারা কিভাবে সেই মানুষকে আবার অ্যাকসেপ্ট করবে কি করবে না, এটা একটা অদ্ভুত প্রশ্ন করছি আমি। তারও তো একটা পার্সপেক্টিভ থাকে যে আমি কি আবার জীবনে এগোবো না এগোবো না। আমি সাধারণত সবাইকে যেটা বলি, এটাই তোমাকেও বলি, একটা কথা আমার মনে হয়, পাস্ট যেটা, পেছনে যেটা হয়ে গেছে সেটাকে পেছনেই ফেলতে হবে, কিন্তু সামনের দিকে আমার তাকাতেই হবে। আমি মনে করি যদি কেউ বিশেষভাবে তার কোনো অন্য কারণ না থাকে, তাহলে আমার পরামর্শ হচ্ছে না, সামনের দিকে তাকাও। তোমার তার কারণ হচ্ছে একা একা থেকে যাব বাকি জীবনটা, এটা বোধহয় সবসময় আমার মনে হয় একটু কষ্ট কল্পনা, কারণ তার অনেক রকম অসুবিধার জায়গা আছে। একটুখানি আত্মসমালোচনা করা দরকার বা আত্মসমীক্ষা করা দরকার, নিজের দিকে একটু তাকানো দরকার যে আমি কোথায় ভুলটা করেছি। এমন নয় কিন্তু যে 10টা দোষের 10টাই অন্য দিকের, আমার কোনো দোষই ছিল না, এরম ভাবতে শুরু করলে মুশকিল। আমারও একটা দুটো দোষ থাকতেই পারে, সেইটাকে আমি ঠিক করার চেষ্টা করি। তার আর একটা ভুল অনেকে করেন, এটাও আমি বারণ করি, যেটা হচ্ছে যে আজকে তোমার সম্পর্ক ভাঙলো, তুমি 1 মাসের মধ্যে আবার একটা সম্পর্কে জড়িয়ে পড়লে, আমি কিন্তু বলি না, একটু টাইম নাও, একটু সময় নিয়ে নিজেকে একটু গুছিয়ে নেওয়া, যাকে বলি একটু গুছিয়ে নাও, একটু ভাবো নিজের সম্পর্কে, কেন সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হলো সেটা একটু ভাবো, ভেবে নিয়ে তারপরে ধীরে সুস্থে তুমি পরবর্তী জায়গায় যাও। এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট, খুব ইম্পর্টেন্ট পার্ট কিন্তু মনোবিশেষজ্ঞের থাকতে পারে বা মনোবিদের থাকতে পারে। আমি বলবো এই সময়টা দরকার হলে তার কাছে একটু যাও, তাদের সঙ্গে একটু আলোচনা করো, তারা কিন্তু তোমাকে একটা ঠিকঠাক রাস্তা দেখিয়ে দিও। ঠিক তাই, মানে খোলা মনে আলোচনা করা উচিত, এবং বিশেষ করে এইসব সমস্যা যদি সত্যি আপনারা পড়েন, একটু একটু মানে নিজেকে দেখুন, নিজের ভুল ত্রুটিটা বোঝার চেষ্টা করুন, তারপর এক দরকার হলে মনোরোগ বিশেষজ্ঞর কাছে বা একজন সাইকোলজিস্টের কাছে, সবার কাছে গিয়ে একটু কথাবার্তা বলে
সমস্যাটা মিটে যাওয়া উচিত। সম্পর্কটা ভেঙে গেলে কিন্তু অনেক অশান্তি আরও ফিরে আসে, অনেক সমস্যাও তৈরি হয়, প্রত্যেকের জীবনেই হয়। আমি জানি না, আমি তো যতদূর শুনেছি। তো যাই হোক, সেই নিয়ে এরকম আলোচনা চলতে থাকবে। আগামী দিনে আরও অন্য অন্য বিষয় নিয়ে আমরা আসবো, বিভিন্ন ছোট ছোট বিষয় নিয়ে। দেখতে থাকুন বেঙ্গল ফিউশন পডকাস্ট। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।